হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মিনামে, আমি আজকে তোমাদের 6th সেমিস্টার ডিএসসি সোশিওলজি থেকে অতি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। আজ আমি যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে দেওয়া রয়েছে, অস্পৃশ্যতা বলতে কি বোঝায় এবং অস্পৃশ্যতা কাদের কি বলা হয়, এটা নিয়ে কিন্তু আজকে আমি বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে আমাদের এই চ্যানেলটি যারা যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আমরা আলোচনায় চলে যাই। দেখো, বলা হয়েছে এখানে অস্পৃশ্যতার খুব সুন্দরভাবে প্রথমে সংজ্ঞা দেওয়া হয়েছে। বলা হয়েছে অস্পৃশ্যতা নিম্নবর্গের মানুষের একটা সামাজিক মর্যাদা যারা বৃত্ত বা নিচু পেশায় নিয়োজিত থাকে। মানে আমরা দেখব সমাজে যারা নিচু পেশায়, সব থেকে নিচু পেশায় নিয়োজিত থাকে তাদেরকে বলা হয় অস্পৃশ্যতা। দেখো তারপরে কি বলা হয়েছে যে অস্পৃশ্যতা সাধারণত হিন্দু ধর্মের বর্ণভেদ পদ্ধতিতে লক্ষ্য করা যায়। আমরা যদি দেখব এই যে অস্পৃশ্যতা এই শব্দটা বা এই জিনিসটা, এটা আমরা দেখব হিন্দু ধর্মের মধ্যে কিন্তু বর্ণভেদ যে প্রথা আছে সেখানে কিন্তু আমরা এটা লক্ষ্য করতে পারবো। দেখো কি বলেছে যে বিংশ শতকের শুরুতে ভারতীয় উপমহাদেশে অস্পৃশ্যতা জনগোষ্ঠীর সংখ্যা এখন 160 মিলিয়নেরও বেশি। মানে আমরা দেখব এই যে বিংশ শতাব্দী যে আছে এই শুরুতে এই যে অস্পৃশ্যতা, এটার সংখ্যা কিন্তু 160 মিলিয়নেরও বেশি আমরা দেখতে পারবো সমাজে। তারপরে কি বলা হয়েছে যে বর্ণ হচ্ছে প্রাচীন হিন্দু সমাজে প্রচলিত একটি সামাজিক বিভাজন। এবার আমরা শুনলাম প্রথমে হিন্দু ধর্মে দেখব আমরা বর্ণভেদ যে প্রথা আছে সেখানে কিন্তু আমরা এই অস্পৃশ্যতা এই জাতিটা সম্পর্কে কিন্তু জানতে পারবো বা দেখতে পারবো। কিন্তু বর্ণভেদটা আসলে কি? দেখো, বর্ণ বলা হয়েছে যে বর্ণ হচ্ছে প্রাচীন হিন্দু সমাজের প্রচলিত একটি সামাজিক বিভাজন ব্যবস্থা, মানে যার উৎপত্তি হয়েছে বেদ থেকে। ঠিক আছে, বর্ণটা আমরা দেখব এটা একটা হিন্দু সমাজে বেদ যে গ্রন্থটা আছে সেখান থেকে কিন্তু এই বর্ণ কথাটি উঠে আসছে। ঠিক আছে, যার উৎপত্তি বলেছে বেদ থেকে, এবং সবচেয়ে প্রাচীন সাহিত্য সূত্র হিসেবে কিন্তু বেদ সমাজের বর্ণ ব্যবস্থার উৎস। আমরা যদি দেখি এই যে বর্ণভেদ, এই যে বর্ণ ব্যবস্থা, এটার উৎস কিন্তু বেদ। মানে বর্ণ বলতে কি দেখব, এখানে প্রথমেই বললো যে সামাজিক বিভাজন ব্যবস্থা, মানে সমাজকে মানুষের বর্ণের ওপর নির্ভর করে কিন্তু সমাজকে যে বিভাজন করা হচ্ছে সেই ব্যবস্থাকে কিন্তু বলা হয়েছে বর্ণভেদ প্রথা বা ব্যবস্থা। দেখো তারপরে কি বলেছে, মূলত আমরা দেখব যে মূলত ব্রাহ্মণীয় দৃষ্টিভঙ্গির ওপরে প্রতিষ্ঠিত বর্ণ মতবাদ কোনো একটি বিশেষ উপলক্ষে সৃষ্টি করা হয়েছিল যা কার্যত অপরিবর্তিত রয়ে গেছে। ঠিক আছে, মানে আমরা দেখব এই যে বর্ণ এই জিনিসটা একটা কোনো বিশেষ কার্যের জন্য এটাকে তৈরি করা হয়েছিল, কিন্তু যেটার আসল উদ্দেশ্য সেটা কিন্তু অসম্পূর্ণ রয়ে গেছে। তো তাই বলেছে যে জাতিগত বিশুদ্ধতা বজায় রাখাই হচ্ছে বর্ণভেদ প্রথার মূল বিষয় বা বর্ণভেদ ধারণার মূল বিষয়। আমরা দেখব এই যে জাতিগত যে বিশুদ্ধতা সেটা কিন্তু বজায় রাখা এই বর্ণভেদ প্রথার কিন্তু মূল বিষয়। মানে প্রথমেই যে বললাম আমি, মানুষের যে বর্ণ রয়েছে সেই বর্ণের উপরে ভিত্তি করে কি করেছে, একটা জাতি নির্মাণ করেছে, যেটা যখন শুরু হয়েছে। তারপরে কি বলা হয়েছে যে জাতিগত ক্রমোচ্চতা অনুযায়ী সমাজের সকল জাতিকে 4টি ভিন্ন ভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। মানে আমরা দেখব এই যে জাতিগত এই যে বিন্যস্ত করা হয়েছে, মানে জাতিকে যে ভাগ করা হয়েছে সেই বর্ণের উপর নির্ভর করে সেটা কটাতে বলেছে 4টি শ্রেণীতে দেখব জাতিকে কিন্তু বিভক্ত করা হয়েছে। কি কি এটা আমরা শুনে আসছি, ব্রাহ্মণ। ঠিক আছে, সমাজে সব থেকে উঁচু স্তরে আমরা দেখব সবার প্রথমে যেটা পড়েছে ব্রাহ্মণ, তাকে সমাজে সব থেকে উঁচু স্তরে ধরা হতো। তারপরে দ্বিতীয়তে আছে ক্ষত্রিয়। ক্ষত্রিয় কাদেরকে বলা হতো? ক্ষত্রিয় আমরা শুনেছি মানে যারা যোদ্ধা ছিল, ঠিক আছে, তাদেরকে ক্ষত্রিয় বলা হতো। তারপরে দেখব তার নিচু স্তরে ক্ষত্রিয়দের নিচে ছিল বৈশ্য, আর তারপরে দেখব আমরা শেষে শূদ্র যে আছে। এই শূদ্র সমাজে আর কি 3টা শ্রেণীর সব থেকে নিচে, এর কাজ হচ্ছে প্রথম যে 3টা শ্রেণী রয়েছে সেই 3টা শ্রেণীর সেবা করা। এটা কিন্তু আমরা শুনেছি আগে। তো সেটাই এখানে বলেছে যে 4টা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে জাতিকে এই বর্ণের উপরে ভিত্তি করে। তারপরে ঋগ্বেদের সূত্রের ভাষ্য অনুযায়ী স্বয়ং ব্রহ্মাই 4টি বর্ণের সৃষ্টিকারী। এবার আমরা যদি দেখি ঋগ্বেদ, এই ঋগ্বেদের ভাষ্য অনুযায়ী আমরা দেখব স্বয়ং ব্রহ্মাই নাকি এই 4টি আর কি বর্ণের বিভাগ করেছেন।
4টি জাতি তিনি এটারই সূত্রপাত নাকি তিনি ঘটিয়েছে। তারপরে কি বলেছে ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণগণ সৃষ্টি হয়েছে, মানে এই যে সমাজে ব্রাহ্মণগণ ধরা হয় এরা নাকি ব্রহ্মার মুখ থেকে সৃষ্টি হয়েছে। তারপরে কি বলেছে যাদের কাজ হচ্ছে পূজা অর্চনা করা আর শিক্ষাদান করা। এই যে প্রথমেই বললাম সমাজে সব থেকে বড় শ্রেণীতে সবার প্রথমে যাদেরকে ধরা হয় সেটা হচ্ছে ব্রাহ্মণ। এদের ধরা হয় যে ব্রহ্মার মুখ থেকে এদের উৎপত্তি হয়েছে এবং সমাজে এদের কাজ হচ্ছে পূজা অর্চনা করা এবং শিক্ষা প্রদান করা। ঠিক আছে, তো সবার প্রথমে আমরা ব্রাহ্মণদের সম্পর্কে জেনে নিলাম। তারপরে বলেছে বহু থেকে সৃষ্টি হয়েছে ক্ষত্রিয়দের। ঠিক আছে, মানে ব্রহ্মার যে বাহু ছিল সে বহু থেকে কিন্তু সৃষ্টি হয়েছে ক্ষত্রিয়দের। তারপরে আমরা দেখব যাদের কাজ হচ্ছে দেশ রক্ষা এবং রাজ্য পরিচালনা করা। এটা আমি প্রথমেই বললাম, এদের কাজ কি দেশকে রক্ষা করা এবং রাজ্যদেরকে পরিচালনা করা। এটা ছিল ক্ষত্রিয়দের। ঠিক আছে, ক্ষত্রিয়দের চলে গেল। এরপরে বলেছে বৈশ্য। দেখো বৈশ্যদের কাজ কি, বৈশ্যদের সৃষ্টি হয়েছে ব্রহ্মার উরু থেকে। ঠিক আছে, মানে ব্রহ্মার যে দেহ যে আছে সেখানের বিভিন্ন অংশ থেকে কিন্তু এই জাতিগুলোর উৎপত্তি হয়েছে বা সৃষ্টি হয়েছে। সেটাই বলেছে এই দেখবো আমরা ক্ষত্রিয়র বৈশ্যর যে আছে, বৈশ্য হচ্ছে ব্রহ্মার উরু থেকে কিন্তু সৃষ্টি করা হয়েছে তাদেরকে। আর বৈশ্য যাদের কাজ হচ্ছে ব্যবসা বাণিজ্যে ব্যবসা বাণিজ্য এবং কৃষিকাজ করা, মানে সমাজে বিভিন্ন স্তরের যে জাতিগুলো আর কি বানানো হচ্ছে সেখানে তাদের বিভিন্ন কর্মগুলো কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে। তো তারপরে দেখলাম আমরা এখানে চলে গেল বৈশ্যদের ব্যাপারে। বৈশ্যরা কি করছে, বৈশ্যরা সমাজে ব্যবসা বাণিজ্য যে এই দিকটা তারা দেখাশোনা করছে এবং কৃষিকাজ করছে। এবার তারপরে যে এসেছে বলেছে ব্রহ্মার পা থেকে নাকি সৃষ্টি হয়েছে এই শূদ্রদের। এবার এই যে শূদ্র এটা ধরা হয় যে ব্রহ্মার পা থেকে নাকি এই শূদ্রদের সৃষ্টি হয়েছে। তারপরে কি বলেছে যাদের কাজ হচ্ছে বাকি 3টা উঁচু বংশীয়দের সেবা করা, মানে বাকি যে প্রথমে যে 3জন উঁচু বংশীয় যে আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ, মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই 3টা কিন্তু জাতির সেবা করা হচ্ছে এই যে শেষ শূদ্র যে এর হচ্ছে কাজ। ঠিক আছে, তো দেখো এতক্ষণ আমরা শুনলাম বর্ণভেদ যে জাতি যে প্রথাটা আসছিল 4টা শ্রেণীতে বিভক্ত করা হলো, ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় শুদ্ধ এবং ব্রহ্মার অংশ থেকে কিন্তু এই 4টা শ্রেণীর উৎপত্তি হয়েছে। তারপরে দেখো এখানে কি বলেছে, এখন আসবে যে এই 4টা বর্ণের বাইরে আরও একটি কিন্তু বর্ণ আছে। এই 4টা বর্ণ নিয়ে আমরা আলোচনা করলাম, এই 4টা বর্ণের বাইরে আমরা আরও একটা কিন্তু বর্ণ দেখতে পারবো। সেই বর্ণ কি বলেছে, এর পঞ্চম ভাগটি হচ্ছে চণ্ডাল বা অস্পৃশ্য। ঠিক আছে, এই যে অস্পৃশ্যতা বলছি, এই যে 5 নাম্বার মানে এই 4টা বর্ণের পরে যেই বর্ণটা আরেকটা ধরা হয়েছে সেটাই কিন্তু অস্পৃশ্য। এতক্ষণ আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, মূল বিষয় যেটা ছিল। তো বলেছে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার পরিচ্ছেদে 17 নং ধারায় অস্পৃশ্যতাকে নিষিদ্ধ এবং অপরাধজনক বলে ধরা হলেও, ঠিক আছে, মানে আমরা দেখব ভারতীয় সংবিধান যে আছে সেখানে মৌলিক অধিকারের পরিচ্ছেদে 17 নং ধারায় কিন্তু এই অস্পৃশ্যতাকে কিন্তু একটা মানে যারা আর কি এই অস্পৃশ্যতা বিচার করবে তাদেরকে কিন্তু মানে অপরাধজনক ধরা হয়েছে, এটা তাদের ক্ষেত্রে একটা অপরাধ। ঠিক আছে, এটাকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তা হলেও বর্তমানে আমরা দেখতে পারবো ভারতের বহু অঞ্চলে কিন্তু তথাকথিত উচ্চবর্ণ এবং জাতির অবহেলা অব্যাহত রয়েছে, মানে এদেরকে কিন্তু এই যে সমাজে সব থেকে নিম্ন শ্রেণী হওয়ায় এদেরকে কিন্তু এখনো বিভিন্ন আর কি অত্যাচার বিভিন্ন বৈষম্য কিন্তু তাদেরকে এখনো সহ্য করে যেতে হয়। ঠিক আছে, তো আজকে অস্পৃশ্যতা নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল। আলোচনাটা আমি এখানেই শেষ করছি। আমি যত পেরেছি তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আমার আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ। আর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা দুটো নাম্বার দেওয়া রয়েছে, এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।